हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स टिউশন। आजकेर क्लास नाइनेर राशि विज्ञान स्टैटिस्टिक्स कराচ্ছি बंधुरा, मन दिए सुनते थाको बंधुरा। तो राशि विज्ञानेर स्टैटिस्टिकेर এইভাবে যে এলোমেলো করে সাজানো থাকবে তখন তাকে বলা হবে কাঁচা তথ্য। দেখো 145, তারপরে 150, 200, 175, 75 এগুলো এরকম হচ্ছে কাঁচা তথ্য বলে। কাঁচা তথ্য যদি এগুলোকে একটা ছোট থেকে বড় করে এরকম সাজানো যায় 75, 90, 110, 120, 145, 150 এইভাবে, তখন তাকে বলা হবে বিন্যস্ত তথ্য। তাহলে র ডাটাকে বলা হচ্ছে সাজিয়ে নিলাম বিন্যস্ত তথ্য, বুঝতে পেরেছো? আর এই যে এইগুলোকে আমরা চল বলবো, এই চল দু রকমের আছে, একটা বিচ্ছিন্ন চল আর একটা অবিচ্ছিন্ন চল। একটা বিচ্ছিন্ন চল, বুঝতে পেরেছো, আর একটা আছে অবিচ্ছিন্ন চল মানে কন্টিনিউয়াস। একটা হচ্ছে কন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন, আর একটা আছে ডিসক্রিট। দু ধরনের চল আছে, বুঝতে পারলে কীরকম সেটা? না দেখো ভালো করে, যদি যে দেখা যায় যে 70 থেকে যে কোনো একটা 70 থেকে 105, আবার এখানে 105 হচ্ছে, আবার এখানে হচ্ছে 140, আবার এখানে 140 হচ্ছে। কিন্তু যদি দেখা যায় 70 থেকে 105 এখানে 106 থেকে হলো, আবার এখানে 140 এখানে 141 থেকে হলো, বুঝতে পারলে? এই ধরনের দুটো ব্যাপারটাকে বলা হচ্ছে যে দুটো যে পদ্ধতি, একটা আছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি আর একটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। যদি বহির্ভূত মানে যেখান থেকে শেষ হয়েছে সেখানে শুরু হবে, 105-এ শেষ হয়েছে 105-এ শুরু হবে, 140-তে শেষ হয়েছে 140-তে শুরু হবে, 170 এরকম 100 নিয়ে কথা, ধরো 70, 80, আবার 80, 90, আবার 90 to 100 এইভাবে, তখন তাকে আমরা কি বলবো? শ্রেণী বহির্ভূত পদ্ধতি। শ্রেণী বহির্ভূত পদ্ধতি দুইভাবে প্রকাশ করা যাবে। আর অন্তর্ভুক্ত পদ্ধতি কি? যদি দেখা যায় 105-এ শেষ হয়েছে কিন্তু 106-এ শুরু হয়েছে, এখানে 140-তে শেষ হয়েছে কিন্তু 141-এ শুরু হয়েছে, 175-এ শেষ হয়েছে 176-এ শুরু হয়েছে। এবারে একটা কথা মাথায় রাখতে হবে, এই অবিন্যস্ত তথ্য যদি দেওয়া থাকে, যেটা বললাম এইভাবে দেওয়া আছে, এটা দেওয়া আছে অবিন্যস্ত তথ্য, আমি কতগুলো শ্রেণী করব, মানে এইরকম কতগুলো করব, 3টে করব না 5টা করব না 35টা করব, তার একটা সীমা আছে। এইগুলো কতগুলো করব তার একটা সীমা আছে। কতগুলো আমরা শ্রেণী করব তার একটা মানে শ্রেণী অন্তর কতগুলো করব, প্রত্যেকটি যে শ্রেণী এইগুলোকে আমরা বলবো শ্রেণী অন্তর। এইগুলো একটা একটা শ্রেণী, এরকম কতগুলো করব না। সাধারণত আমরা কি করব না, বুঝতে পেরেছো? 5-এর কম করব না, 30-এর বেশি করব না। সাধারণত আমরা মানে 6টা থেকে 9টার মধ্যে আমরা করি, 6টা থেকে 9-10টার মধ্যে করি, তবে 5-এর কম করব না, 30-এর বেশি করব না, এটা মনে রাখতে হবে। এবারে প্রসার কাকে বলে? প্রসার কাকে বলে? ধরো এটা শুরুতে 70 আছে, একদম শেষ হয়েছে 280, একদম শুরুতে কত 70, শেষ হয়েছে কত 280, তাহলে সব থেকে কম আর সব থেকে বেশি এটা বিয়োগ করব, মাইনাস করলে তখন তাকে বলা হবে প্রসার, তখন তাকে বলা হবে প্রসার, বুঝতে পারলে? তখন তাকে বলা হবে প্রসার। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে যদি দেখি যে সব থেকে কম হচ্ছে 75 আর সব থেকে বেশি হচ্ছে 275, তাহলে প্রসার কত হবে? 275 থেকে 75 মাইনাস করতে হবে, হবে 200, তখন তাকে বলবে প্রসার। তাহলে প্রসার কাকে বললে বুঝতে পেরেছ? আর এইগুলোকে বলে যখন ধরো এখানে 105, এখানে 140, এখানে 140, এখানে 140, তখন তাকে বলে শ্রেণী সীমা। এটাকে বলে নিম্ন, এটাকে বলে উচ্চ, এটাকে বলে নিম্ন, এটাকে বলে উচ্চ বা ঊর্ধ্ব, বুঝতে পারছো? শ্রেণী সীমা। আর যদি এখানে 105 আর এখানে 106, তখন একটা কাজ করতে হবে, পরে দেখাচ্ছি, সেগুলোকে বলে শ্রেণী সীমা না, বুঝতে পেরেছো? তাহলে ঊর্ধ্ব সীমা মানে আপার ক্লাস লিমিট, আর নিম্ন সীমা মানে লোয়ার ক্লাস লিমিট। তাহলে এটা লোয়ার ক্লাস লিমিট আর এটা হচ্ছে আপার ক্লাস লিমিট, বুঝতে পারলে? শ্রেণী সীমা। আচ্ছা, এরপরে সীমানাগুলো যেটা বললাম বের করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এবারে শ্রেণী মধ্যক কী করে বের করবে আর শ্রেণী দৈর্ঘ্য কী করে বের করবে? শ্রেণী মধ্যক আর শ্রেণী দৈর্ঘ্য, দেখো শ্রেণী মধ্যক কী করে বের করব আর শ্রেণীর দৈর্ঘ্য, উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বাদ দিলে শ্রেণী দৈর্ঘ্য পাবো। আর যদি সীমানা হয় তখন উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ দিলে আমরা শ্রেণী দৈর্ঘ্য পাবো। আর আমরা যেটা মধ্যমান যেটা আমরা পাবো
বুঝতে পেরেছো? মধ্যমান বা শ্রেণী মধ্যক, মধ্যমান বা শ্রেণী মধ্যক পাবো, মিড ভ্যালু আর ক্লাস মার্ক যেটা পাবো সেটা এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা যোগ করে 2 দিয়ে ভাগ, এটা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ আপার এবং লোয়ার যে লিমিট আছে, ক্লাস লিমিট আছে, সেটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যমান পাবো বা শ্রেণী মধ্যক পাবো। বুঝতে পারো? ক্লাস মার্ক বা মিড ভ্যালু আমরা পাবো। এটা হয়ে গেল। এবারে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যেটা তোমাদের বইতে 154 পেজে আছে এবং 155 পেজে আছে, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট কথা আছে এটা, যে পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে বা কিভাবে বের করব। পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে বা কিভাবে বের করব। একটা উদাহরণ দিয়ে না দেখালে বুঝতে পারবে না, একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, এই যে একটা শ্রেণী, এই যে একটা শ্রেণী অন্তর, এর উচ্চ দেওয়া আছে আর নিম্ন দেওয়া আছে, এবং এখানে পরিসংখ্যা কত দেওয়া আছে? পরিসংখ্যা আছে 7, মানে 70 থেকে 105-এর কম যেগুলো আছে সেটা কতটা আছে? 7 জন বা 7টি বা 7 টাকা, এরকম 7, এটাকে বলে পরিসংখ্যা। আর এখানে শ্রেণী দৈর্ঘ্য কত হলো? এটা থেকে এটা মাইনাস করব। বুঝতে পেরেছো? এটা থেকে এটা মাইনাস করব, শ্রেণী দৈর্ঘ্য। তাহলে 105 থেকে যদি 70 মাইনাস করে 35, আর এখানে পরিসংখ্যা কত আছে? 7, তাহলে 7/35, 7/35, অর্থাৎ মানে কোনো শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, কোনো শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। বুঝতে পারলে? যেমন এই শ্রেণীর ফার্স্ট শ্রেণীটা পরিসংখ্যা কত? 7, শ্রেণী দৈর্ঘ্য কত? 35, তাহলে 7/35 যা হয় হবে। সেকেন্ড শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর, দ্বিতীয় যেটা শ্রেণী, বুঝতে পেরেছো, বা শ্রেণী অন্তর বা শ্রেণী, তার পরিসংখ্যা কত? 13, তাহলে 13 এটাও মাইনাস করে দেখা যাবে 35, তাহলে 13/35, 13/35, এটাকে বলে পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব। এবারে আমরা বলবো আপেক্ষিক পরিসংখ্যা, ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলেছি পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে, এটা আসে শর্ট প্রশ্নে। এবার আপেক্ষিক পরিসংখ্যা মানে উক্ত শ্রেণীর পরিসংখ্যা আর মোট পরিসংখ্যা। মানে কি? দেখো, যেটা দেখাচ্ছি, ধরো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম শ্রেণীর আমরা আপেক্ষিক পরিসংখ্যা বের করব, আপেক্ষিক পরিসংখ্যা বের করব, পরিসংখ্যা ঘনত্ব বের করেছি, এবার আপেক্ষিক পরিসংখ্যা বের করব। কি করব? প্রথম শ্রেণীর ক্ষেত্রে পরিসংখ্যা 7, আর এই সবগুলো যোগ করব, মোট পরিসংখ্যা, এই সবগুলো যোগ করে আমরা কত পাবো? এই সবগুলো যোগ করে যত পাবো তাকে 7 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এটা ধরো 20, এটা 30, 40, হ্যাঁ 50, তাহলে 7/50, তাহলে মোট পরিসংখ্যা কত? 50। এই সবগুলো যদি যোগ করি, এই সবগুলো যোগ করলে মোট পরিসংখ্যা পাবো কত? 50। আর প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত আছে? 7, তাহলে 7/50। দ্বিতীয় শ্রেণীর হলে 13/50, তৃতীয় শ্রেণীর হলে 11/50। তাকে আমরা কি বলবো? আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা। তাহলে আপেক্ষিক পরিসংখ্যা কি? শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, যে শ্রেণীর বলা হবে সেটা প্রথম হলে প্রথম, দ্বিতীয় হলে দ্বিতীয়, এইভাবে। এরপর ওইটাকে 100 দিয়ে গুণ করলে, মানে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যাকে 100 দিয়ে গুণ করলে, 100 দিয়ে গুণ করলে তখন হবে পরিসংখ্যার শতকরা হার, পরিসংখ্যার শতকরা হার। বিশেষ করে তোমাদের পরিসংখ্যা ঘনত্ব আর এটা খুব করে আসে। এবার আমরা কখন শ্রেণী সীমানা বের করব, এটা লক্ষ্য করে, যেটা বলেছিলাম, 10-এ শেষ হয়েছে কিন্তু 11-তে শুরু হয়েছে, 20-তে শেষ হয়েছে কিন্তু 21-এ শুরু হয়েছে, তাহলে এটা থেকে এটা কত বেশি না 1 বেশি? 11 থেকে 10 থেকে 11 কত বেশি না 1 বেশি? 20 থেকে 21 কত বেশি না 1 বেশি? সেই 1কে দুটো ভাগ করবে, মানে 0.5। 1কে যদি 2 দিয়ে ভাগ করি 0.5, এই নিম্ন সীমানার সঙ্গে সেটা, নিম্ন সীমানা থেকে সেটা বিয়োগ করবে, আর ঊর্ধ্ব সীমার সঙ্গে সেটা যোগ করবে, তাহলে 0.5 এর সাথে যোগ হবে, এর থেকে বিয়োগ হবে। তাহলে 1 থেকে যদি 0.5 মাইনাস করি তাহলে কত থাকবে না 0.5, আর 10-এর সঙ্গে যদি 0.5 যোগ করি তাহলে হবে কত? 10.5 বা 10.5। এবার 11 থেকে যদি 0.5 মাইনাস করি কত হবে? 10.5, আর 20-র সঙ্গে যদি 0.5 যোগ করি কত হবে? 20.5। ঠিক সেই রকম, তাহলে এই 21 থেকে 0.5 মাইনাস করব, তাহলে হবে কত? 20.5, আর 30-র সঙ্গে 0.5 প্লাস করব, তাহলে হবে 30.5। এইরকম করলে তখন তাকে হবে শ্রেণী সীমানা, আর যদি না করি তখন তাকে বলবো শ্রেণী সীমা। যখন শ্রেণী সীমানা বের করছি তখন শ্রেণী দৈর্ঘ্য বের করলে এটা থেকে এটা মাইনাস করব না। এই যে 10 থেকে 1 করলে 9, শ্রেণী দৈর্ঘ্য যে 9 তা কিন্তু নয়। যখন শ্রেণী সীমানা বের করব তখন সীমানার থেকে, যে ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানা মাইনাস করব, 10.5 থেকে
0.5 মাইনাস করলে 10 হবে শ্রেণী দৈর্ঘ্য, তখন শ্রেণী দৈর্ঘ্য হবে 10। আবার বলছি খুব ভালো করে দেখো, যখন 1 থেকে 10, আবার এখানে 10 থেকে 20, আবার 20 থেকে 30, তখন আমরা এটা থেকে মাইনাস করব। কিন্তু যখন 1 থেকে 10-এর পরে 11 থেকে 20, এবার 21, তখন আমরা এটা থেকে এটা মাইনাস করে আমরা কিন্তু শ্রেণী দৈর্ঘ্য পাবো না, ভুল পেয়ে যাব তখন। তাহলে কি করতে হবে, তখন শ্রেণী সীমানা থেকে, মানে ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা মাইনাস করব, বুঝতে পারলে? কিন্তু মানে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা মাইনাস করব না, এইটা থেকে এটা সীমা না থেকে মাইনাস করবে, এটা খেয়াল রাখবে। এটা হয়ে গেল। এবারে আমরা অঙ্কে যাচ্ছি। এই কথাগুলো ভালো করে না বুঝলে তোমাদের অঙ্ক করতে অসুবিধে হবে। এবারে আমরা অঙ্কে যাচ্ছি। এবারে দেখো, এই যে যেটা বললাম যে কাঁচা তথ্য 3-এর দাগে তোমাদের কষে দেখি 11.1, কষে দেখি 11.1, 3-এর দাগের অঙ্কটা দেখো। এইগুলো দেওয়া আছে, একটি ঝুড়িতে কতগুলি কমলা লেবু রাখা আছে। এক ঝুড়ি কমলা লেবু থেকে লক্ষহীনভাবে 40টি কমলা লেবু নিয়ে তাদের ওজন গ্রামে লিখলাম। তাহলে একটার ওজন 45, একটা 35, একটা 30, একটা 55, এরকম করে 100, এরকম করে বিভিন্ন রকম আছে 40টা। এই যে 40টি লেবু, বুঝতে পেরেছো, এটা হচ্ছে মোট পরিসংখ্যা, এটা হচ্ছে মোট পরিসংখ্যা 40টি। এগুলোকে আমরা সব থেকে ছোট কি আছে বেছে, ধরো দেখতে পাচ্ছি এখানে 30 আছে, 30 যদি 3টে থাকে তাহলে 30,30,30 করে লিখবে। তারপরে ধরো 35 আছে, 2টো কি 5টা, তাহলে 35,35,35 এরকম 5বার লিখবে, 2বার থাকলে 2বার লিখবে। তারপরে ধরো 40 আছে, মানে ছোট থেকে বড় সাজাবে এবং একটা একটা যতবার করে আছে ততবার করে লিখবে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে, বুঝতে পারলে? এটা লিখলাম, তাহলে বুঝতে পারলে এটাকে তোমাদের করতে হবে। যদি আমি এটা করি অঙ্কে, আমি খাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, দেখো। তাহলে সেটা আমরা ছকের সাহায্যে করলে আমরা প্রথমে একটা করব শ্রেণী, তাহলে আমরা করব শ্রেণী, একটা করব শ্রেণী, যেহেতু এটা শ্রেণী, তারপরে শ্রেণীতে আমরা শ্রেণী করে আবার সেটা একটা মানে নিম্ন ওইখানে করে নিতে পারে, আর একটা উচ্চ আমরা ওইখানে করে নিতে পারি। তাহলে একটা হলো শ্রেণী, একটা হলো শ্রেণী। তো এখানে আমরা কি করব, এখানে যে আমরা শ্রেণীটা করব সেটা গুণে নেব। আমরা যেটা বললাম কত থেকে কত আছে এটা আমরা গুণে নেব। কি বলছি বুঝতে পেরেছো? এখানে আমরা যে শ্রেণীটা একদম সব থেকে কম যেটা দেখলাম, এটার মধ্যে সব থেকে কম আমরা 30 দেখেছি, আর সব থেকে বেশি আমরা ওই 110, 20 এরকম আছে দেখলাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, একটা শ্রেণী যেটা সীমা, শ্রেণী সীমা, এটা সীমা, সীমানা নয়, এটা সীমা, কি করব, নিম্ন এবং উচ্চ। তাহলে এখানে আমরা করব 30 থেকে 40 একটা করব, আবার 40 থেকে 50 একটা করব, আবার 50 থেকে 60 একটা করব, এইভাবে আমরা করতে থাকব। আশা করি বুঝতে পেরেছো। এবার যদি ট্যালি মার্ক দাও, যদি ট্যালি মার্ক দাও তাহলে ট্যালি মার্ক লিখতে পারো বা পরিসংখ্যা লিখতে পারো। ট্যালি মার্কে যদি দাও, আমরা ছকটা করলাম ট্যালি মার্ক, ট্যালি মার্ক এইরকম দেখা যাবে। তোমরা যদি গুণো দেখবে 30 থেকে 40-এর মধ্যে 4টা আছে, তাহলে 1, 2, 3 আমরা 4-এ লিখব। 40 থেকে 50-এর মধ্যে 6টা আছে, আমরা 1, 2, 3, 4, 5টাকে আমরা কীরকম করি, এই 1, 2, 3, 4, 5 আর একটা 6, একটু ফাঁকা রেখে, একটু ফাঁকা রেখে, একটু ফাঁকা রেখে, বুঝতে পারলে? এইবারে 3টে আছে, 1, 2, 3, মানে একই লাইন 4বারের বেশি থাকবে না, বুঝতে পারলে? এইভাবে হলো 60। এবারে 60 থেকে 70, ঠিক সেরকম 70 থেকে 80, ঠিক সেরকম 80 থেকে 90, এইভাবে হতে থাকবে, এইভাবে হতে থাকবে। কি বলছি বুঝতে পারছো? যেটা 70 থেকে 80 সেটাতে 8টা আছে, 70 থেকে 80 8 আছে, তাহলে আমরা 8 কি করে লিখবো, 1, 2, 3, 4, এই যে 5, এবার একটু দূরে 1, 2, 3 দেখে নাও, এই গ্যাপগুলো ছেড়েছে একটু বেশি 8টা, এটাকে বলছে ট্যালি মার্কের সাহায্যে দেখানো। আর বুঝতে পেরেছো, পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যার সাহায্যে যদি দেখায় তাহলে আমরা শুধু সংখ্যা লিখব। 4, এটা ছিল 6, এটা ছিল 3, এটা লিখিনি, এটা ছিল 8, বুঝতে পারলে? হ্যাঁ, এটা ছিল 4, 4 যদি হয় 1, 2, 3, 4, এইভাবে হবে। এইগুলো হয়ে গেল শ্রেণী পরিসংখ্যা। এবারে এই অঙ্কটাতে আবার এখানে আমি একসঙ্গে দুটো করে দিচ্ছি, ভালো করে বোঝো। 3 আর 4, 3-এর দাগেরটা যেমন হচ্ছে 4-এর দাগেরটা ঠিক সেই রকম, শুধু 3-এর দাগেরটাতে বলেছে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো, আর 4-এর দাগেরটা কিছু বলেনি, পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো। এখানে শুধু বলছে ক্ষুদ্রতর সূচক
পরিসংখ্যা বিভাজন আর এখানে পরিসংখ্যা, মানে 3 আর 4 এই পর্যন্ত পুরো সেম হবে, 3 আর 4 এই পর্যন্ত পুরো সেম হবে। ঠিক আছে, 4-এর এইখানে শেষ করে দেব, 4-এরটাতে আমরা এইখানে শেষ করে দেব। আর 3-এরটাতে এক্সট্রা একটা করব, 3-এরটাতে এক্সট্রা একটা করব কি না, ক্রমযৌগিক পরিসংখ্যা। এবং কোন সূচকে বলেছে, ক্ষুদ্রতর সূচক। মানে এটা বলে দিচ্ছি কি লিখব, ক্রমযৌগিক পরিসংখ্যা, এবং কোন সূচকে, ক্ষুদ্র, এটা ব্র্যাকেটে লিখবে, ক্ষুদ্রতর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, এটা লিখতে হবে। আর 4-এর দাগে এটা করার দরকার নেই, এইখান থেকে এইটুকু করলে 4-এর দাগে হয়ে যাবে, বুঝতে পারলে। এইবারে ক্ষুদ্রতর সূচক মানে কি, মানে প্রথমে আমরা এটা 4 আর প্রথমে 4 আছে, 4 থাকবে, তারপরে এই দুটো যোগ করলে হবে 10, তারপরে 10-এর সাথে আবার এটা যোগ করতে হবে, 3 যোগ করলে হবে 13, তার সঙ্গে আবার 4 যোগ করতে হবে 13-এর সঙ্গে, কত হলো 17, তার সঙ্গে আবার 8 যোগ করতে হবে, কত হবে 25। এইভাবে হতে থাকবে, এইভাবে হতে থাকবে, এইভাবে হতে থাকবে। তাহলে এটি এবার আমরা যদি 90 থেকে 100 করি, 100 থেকে 110 করব, আবার 110 থেকে 120 করব, হ্যাঁ, এইভাবে হবে। এইখানে দেখা যাবে যে এটা 7টা ছিল, এটা 3টে ছিল, গুনবে তোমরা, গুনলে বুঝতে পারবে। তাহলে এটা কত হবে, 7 যদি হয় তাহলে এটা কত হবে 32, এরপরে 3টে আছে মানে 35, এইভাবে, তারপরে আবার 3টে আছে 38, তারপরে হবে 40, বুঝতে পেরেছ। তারপরেরটা আছে আবার 3, তারপরে আবার 2, এটা 3 তারপরে 2, এইভাবে হলো, এইভাবে হলো, বুঝতে পারলে। খুব সহজ আছে, ভালো করে বুঝে নাও একদম। এইগুলো কিন্তু জানতে হবে, এইগুলো থেকেই এই ধরনের জানতে হবে। কিন্তু তার আগে যারা বলেছি কয়েকটা শর্ট প্রশ্ন যেগুলো আলোচনা করে দিয়েছি, এগুলো অবশ্যই করবে। এরপরে দেখো 5-এর দাগেরটা, 5-এর দাগেরটাতে কি আছে দেখো, দেখো এত থেকে এত, এত থেকে এত, থেকে এত, এত থেকে এত, কি বলেছে, বৃহত্তর সূচক বলেছে, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক, বৃহত্তর সূচক বলেছে। ঠিক আছে, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ছক। তো কি কি আছে, কি কি এই অঙ্কটাতে কি কি সংখ্যা আছে 5-এর দাগেরটাতে, যদি আমরা করি 5-এর দাগেরটাতে, 5-এ কি কি আছে দেখো, 5-এ আছে 10 থেকে 20, 80। 5-এ যেটা বয়স, একটা আমরা লিখব শ্রেণী, মানে বয়স, বুঝতে পেরেছ, শ্রেণী, সেটা কিসে আছে, বয়সটা বছরে আছে, বয়স, এবং সেটা বছরে আছে। একটা হলো বয়স, সেটা কত না 10 থেকে 20, বইতে দেওয়া আছে, প্রশ্নতে দেওয়া আছে, বুঝতে পেরেছ। তারপরে আছে 20 থেকে 30, তারপর এইভাবে আছে, তারপরে 30 থেকে 40, 40 থেকে 50, এইভাবে আছে, 50 থেকে 60, এইভাবে আছে, 60 থেকে 70, এইখানে শেষ এটা। এবারে শ্রেণী পরিসংখ্যা, বইতে দেওয়া আছে 80, এটা রিমার্ক দেওয়ার দরকার নেই। এবারে শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা কি বলা হয়, এফ বলা হয়, এফ বলা হয় শ্রেণী পরিসংখ্যা। মানে 10 থেকে 20, 80, বইতে দেওয়া আছে 80, এটা থেকে এটা কত দেওয়া আছে 40, এটা থেকে এটা কত দেওয়া আছে 50, এটা থেকে এটা 70, এটাও 40, এটা 20, এটা বইতে দেওয়া আছে। আমাদের শুধু কি করতে হবে, বৃহত্তর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা একটা লিখতে হবে। যেমন আমরা এখানে এটা লিখেছি যে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, এখানে শুধু লিখব সেম, শুধু কি লিখব, ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক, আর কিছু না। কি লিখব, ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক, এইটাই শুধু লিখবো, আর কিছু না, ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক, বুঝতে পারলে। তো কি করব, এটা বৃহত্তর যেহেতু সূচক বলছে, বৃহত্তর যেহেতু সূচক বলছে আমাদের, যেটা এটা আমরা বৃহত্তর সূচকে মানে, বৃহত্তর সূচকে মানে 10 অথবা 10-এর বেশি, 10 অথবা 10-এর বেশি, সেটা কত হবে, সবগুলো যোগ করলে আমরা পাবো 300, কত পাবো 300। এটা এটা এইগুলো যদি যোগ করি, এটা 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 যোগ করলে কত পাবো 300, 80, 40, 50, 70, 40 আর 20 যোগ করলে পাবো কত 300, বুঝতে পারলে। দেখো 8 4 12, 5 17, 13 20, 8 4 12, 5 17, হ্যাঁ 17 24, 4 28, এই যে 300, বুঝতে পারলে। তাহলে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা মানে আমরা এখানে আরেকটা কথা লিখতে পারি, এখানে 10 অথবা 10-এর বেশি,
এটা আমরা এখানে একটা লিখতে পারি 10 অথবা 10-এর বেশি 300। এবারে লিখব 20 অথবা 20-র বেশি, 20 অথবা 20-র বেশি, সেটা হবে 220। মানে এখান থেকে 80 বাদ দিয়ে দিতে হবে, এখান থেকে পরপর করে বাদ যাবে, এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, এইভাবে থাকবে। আর ভাষাটা একটা কী লেখা যায়, এখানে একটা লাইন করলে হতো, বুঝতে পেরেছ? একটা লাইন করা যায়, এটাও রাখা যায়, অথবা একটা লাইন করা যায় কি, এইখানে একটা লাইন করতে পারো কোথাও, এখানে একটা লাইন যে কোনো জায়গায় করতে পারো, যে কথাটা বলছি, যেটা বললাম, যেটা 10 অথবা 10-এর বেশি, এটাতে কি লিখবো 20 অথবা 20-এর বেশি, একটা লাইন করবে। এখানে জায়গা নেই বলে আমি করতে পারলাম না। এরপরে তাহলে 220 থেকে আবার 50 বাদ চলে যাবে, তাহলে কত হবে, 220 থেকে 50 বাদ চলে গেল, কি বলছি বুঝতে হচ্ছে, 220 থেকে 50 বাদ চলে গেল। হ্যাঁ, এইভাবে হতেই থাকবে, এইভাবে হতেই থাকবে। না, 40 বাদ গেল, এটা কত হলো, 80 বাদ গেছিলো, 50 বাদ দিলে তো এটা যাবে না, 220 থেকে 40 বাদ। এবারে 180 থেকে 50 বাদ যাবে, 220 থেকে 40 বাদ গেলে এবার 180 থেকে 50 বাদ যাবে, 130, এবার 130 থেকে 70 বাদ যাবে, 60, এবার 60 থেকে 40 বাদ যাবে 20। এইটা হয়ে গেল আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা। 5-এর দাগেরটা, সরি, এটা দেখতে পেলে না তোমরা, 5-এর দাগেরটা দেখে নাও। এই তাহলে এইটা থেকে এটা বাদ যাবে, এটা থেকে এটা বাদ যাবে, এটা থেকে এটা বাদ যাবে, এটা থেকে এটা বাদ, এইভাবে বাদ যাবে। হ্যাঁ, এইভাবে বাদ যাবে, ঠিক আছে। আর এখানে কি লিখতে পারি আমরা, 10 অথবা 10-এর বেশি, বৃহত্তর সূচক বলছে তো, 20 অথবা 20-র বেশি। এবারে লিখবো 30 অথবা 30-এর বেশি। হ্যাঁ, এবারে লিখবো 40 অথবা 40-এর বেশি। এরকম একটা লাইন লিখলে ভালো হয়, না লিখলেও হবে, শুধু এটা লিখলেও হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভীষণ ভালো অঙ্ক আছে। এরপরে দেখতে থাকো বন্ধুরা, এরপরে যে অঙ্কটা আছে 6-এর দাগের কি বলছে দেখো, 6-এর দাগের যে অঙ্কটা আছে কি বলছে দেখো, 6-এর দাগের অঙ্কটাতে কি বলছে দেখো, বলেছে দেওয়া আছে শ্রেণী আর ছাত্রছাত্রীর সংখ্যা 10-এর কম 17, 20-র কম 22, 30-এর কম 29, এরকম করে দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো আমরা এটাকে 10-এর কম, আমরা এটাকে 0 থেকে 10 বা 10-এর কম একটা শ্রেণী করতে পারি, বুঝতে পেরেছো? 0 থেকে 10 বা 10-এর কম হবে 17 পরিসংখ্যা। এবারে 20-র কম বলছে, যেহেতু ওখানে 10 পর্যন্ত ধরে নিয়েছি, 0 থেকে 10 বা 10-এর কম 17 ধরেছি। এবার এখানে লিখবো 10 থেকে 20, এই 22 থেকে 17 বাদ দেবো, 22 থেকে 17 বাদ দিলে 5। এবারে 20 থেকে 30, 29 থেকে 22 বাদ দেবো 7। এবারে 30 থেকে 40, 37 থেকে 29 বাদ দেবো, 37 থেকে 29 বাদ দেবো 8। এবারে 50 থেকে 40, 50 থেকে 37 বাদ দেবো 13। এবারে 50 থেকে 60, 60 থেকে 50 বাদ দেবো 10। এইভাবে আমরা করব, ছকটা আমরা এইভাবে করব, বুঝতে পারলে 6-এর দাগেরটা। তাহলে 6-এর দাগেরটা কীভাবে করব তোমরা বুঝতে পারলে। 6-এর দাগেরটা তাহলে আমরা দুটো করতে পারি, আমরা দুরকম করতে পারি, যেটা বললাম যে, আচ্ছা তার আগে এটা আরেকটা কথা বলে দিই, এই বৃহত্তর সূচকের আরেকটা কথা বলে দিই। কেউ কিন্তু এইখান থেকে শুরু করতে পারে, কেউ কিন্তু এটা আমরা যেটা বলেছি এখান থেকে শুরু করতে পারে, মানে আমরা এখান থেকে শুরু করেছি, এখান থেকে শুরু করতে পারে, বৃহত্তর সূচক এখান থেকে শুরু করতে, মানে তখন আমরা কি লিখব, এটা না লিখে লিখব 70 অথবা 70-এর বেশি, তখন লিখব 70-এর বেশি তো কেউ নেই, 0। আচ্ছা ওটা করিয়ে দিচ্ছি, এটাকে তোমাদের কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটাতে আবার বলছি, এটা দুই রকম করা যায়, কেউ এইভাবে করতে পারে, বুঝতে, 10 অথবা 10-এর বেশি। এবার অথবা আমরা লিখতে পারি 70 অথবা 70-এর বেশি, 70 অথবা 70-এর বেশি, তখন হবে 0। এবারে 60-এর বেশি হবে, তখন কি হবে 20, আর কিছু না, একই রকম। তাহলে কি হবে, ওইটা একই রকম হবে, শুধু আমি এটা এখানে কি লিখব, 70 অথবা 70-এর বেশি, 70 অথবা 70-এর বেশি একটা ছক হবে, 70 অথবা 70-এর বেশি একটা ছক হবে, বুঝতে পেরেছো? আর এখানে পরিসংখ্যা আরেকটা ছক হবে, আর একটা বাকি যেমন আছে ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক, ক্রমযৌগিক যেটা বললাম পরিসংখ্যা বৃহত্তর সূচক, ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক। তাহলে আচ্ছা এটা লাইনটা, তাহলে এটা শ্রেণীর লাইন, এটা কার লাইন, শ্রেণী, ছক করে দিলাম, এটা শ্রেণীর লাইন, ঠিক আছে। এবারে দেখো, তাহলে এখানে আমরা লিখব 70 অথবা 70-এর বেশি, 70 অথবা 70-এর বেশি,
বইতে কিন্তু প্রশ্নে কিছু ছিল না। এই দেখো 60 থেকে 70 ছিল 20 জন, তাহলে 70 বা 70-এর বেশি কি আসবে? শূন্য। কি আসবে? শূন্য। এরপরে আমরা লিখব 60 অথবা 60-এর বেশি, 60 অথবা 60-এর বেশি, 60 অথবা 60-এর বেশি। তখন আমরা কি লিখব? পরিসংখ্যাতে লিখব 20, এখানেও লিখব 20। এরপরে লিখব 50 অথবা 50-এর বেশি। ওই অঙ্কটা আবার অন্যরকম করা যায়, 5-এর দাগেরটা করছি, বুঝতে পেরেছো? তাহলে এখানে 40, তাহলে এখানে লিখব 60, মানে নিচ থেকে। এটা আমরা কি করেছি, এটা ব্যাপারটা বুঝে নাও, এটা আমরা উপর থেকে করেছি, আর এটা নিচ থেকেও করা যায়, নিচ থেকেও করা যায়, বুঝতে পেরেছো? এইভাবে এইভাবে এটা করছি। দেখো 60, তারপরটা কত হবে? 130, দেখো নিচ থেকে করছি, তারপর এটা হবে 130। তখন আমরা লিখব 40 অথবা 40-এর বেশি, 40 অথবা 40-এর বেশি, বুঝতে পেরেছো? কত ছিল? 70 ছিল এখানে পরিসংখ্যা। এইভাবে হবে, এটাও করা যায়, এটা বলে দিলাম, ঠিক আছে? বলে দিলাম। এবং শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ঠিক হবে, কততে শেষ হবে? সেই 300-তে শেষ হবে, আগের মতো পুরো পরপর করে 300-তে শেষ হবে, এটা বলে দিলাম। আচ্ছা, এরপরে তোমাদের করাচ্ছি যেটা 6টা। 6টাতে তাহলে কি হলো? 6টা এখানেই করে যাব, হয়ে যাবে। 6টাতে দেখো, তাহলে আমরা একটা কি করব? শ্রেণীতে একটা কি করব? শ্রেণী আমরা কি করব? 10-এর কম। কি বলছি বুঝতে পেরেছো? শ্রেণী কি করব? 10-এর কম। আরেকটা লিখব পরিসংখ্যা, আরেকটা লিখব পরিসংখ্যা, বুঝতে পারলো? আর এটাই করতে হবে। আর যেহেতু এটা দেওয়া আছে, সেটা তো ক্রমযৌগিক দেওয়া ছিল, তাহলে 10-এর কম এটা আমরা কত পেয়েছিলাম? 17। আর এরপরে আমরা লিখব 10 থেকে 20, সেটা কত আমরা পাবো? মাইনাস করলে দেখবে 5 পাবো। আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কটা, মাইনাস করলে আমরা 5 পাবো। দেখো, আমি আগে বলেও দিয়েছি, অঙ্কটা দেখিয়ে দিয়েছিলাম। দেখো দেখো এই যে 10-এর কম কি ছিল? 17, 20-র কম ছিল 22, তাহলে 0 থেকে 10 বা 10-এর কম আমরা 17 ধরেছি। আবার 10 থেকে 20, মানে এটা তো 20-র কম 22, মানে একদম 0, 10 সব ধরা আছে, তাহলে আমি 10 পর্যন্ত ধরে নিয়েছি। তাহলে 22 থেকে 17 বাদ দেবো 5, 29 থেকে 22 বাদ দেবো 7, এটা বলেছিলাম, ওইটাই করছি, বুঝতে পেরেছো? সেটাই এখানে করেছি, পরিসংখ্যা। কারণ এখানে ক্রমযৌগিকে দেওয়া আছে, এটা আমরা পরিসংখ্যাতে যাচ্ছি, ক্রমযৌগিকে দেওয়া আছে, এটা আমরা পরিসংখ্যাতে যাচ্ছি। এরপরে কি লিখব? তাহলে 20 থেকে 30, যেটা বলেছিলাম, মাইনাস করলে 7 পাবো। হ্যাঁ, তারপরে 30 থেকে 40, এটা মাইনাস করলে 8 পাবো। তারপরে 40 থেকে 50, এটা মাইনাস করলে 13 পাবো। আচ্ছা, দেখা যাচ্ছে না, সরি। এরপরে 50 থেকে 60, এটা মাইনাস করলে 10 পাবো, এটা মাইনাস করলে 10 পাবো, বুঝতে পারলে? এবং কি কি সংখ্যাগুলো ছিল মানে যেটা বলেছিলাম প্রথমে, এটা আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা আছে এখানে, ক্রমযৌগিক পরিসংখ্যা, বুঝতে পারলে? ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা যদি করি, এটা প্রথমেরটা কত ছিল? যে 17টা কী করে পেলাম? 17 তো থাকলো, পরেরটা 5টা কী করে পেলাম? না, 22 থেকে 17 বাদ দিয়েছিলাম, অর্থাৎ আমরা এটা এখান থেকে পেলাম, অর্থাৎ 22 হবে। ক্রমযৌগিক পরিসংখ্যাতে আমরা লিখব 22। হ্যাঁ, এটা আমি লিখবো না, এটা লিখবো না, বোঝানোর জন্য বলছি। এই 5টা কী করে পেলাম, তাহলে এখানে হবে 22, তারপরে কত হবে? তারপরে হবে 29, তারপরে কত আছে? 37। এবং এটা কি করে পেলাম? এটা এখানে এই যে 29, 22 থেকে আবার পরপর বাদ দেবো, এইভাবে আমরা কি বলছি বুঝতে পেরেছো? 17 বাদ, এটা এগুলো পরপর করে বাদ দেবো, এটা থেকে এটা বাদ দিলাম, এটা থেকে এটা বাদ দিলাম, এইভাবে আমরা 5 পেয়েছি। হ্যাঁ, এবার 7টা কী করে পাবো? না, 22 থেকে এটা বাদ দিলে কত পাবো? 5 পাবো। এইভাবে আমরা, বুঝতে পেরেছো, এটা পাবো। এটা থেকে এটা বাদ দিলে এটা 29, 29 থেকে আমরা 22 বাদ দেবো, 29 থেকে 22 বাদ দেবো, বাদ দিলে আমরা কি পাবো? 7 পাবো। এইভাবে পাবো, ঠিক আছে? এবং এটা কি ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি এককে আছে? বৃহত্তর সূচকে আছে। কি আছে? বৃহত্তর সূচক, বৃহত্তর সূচক। তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা কি করে বেরোলো। শ্রেণী আর পরিসংখ্যা বৃহত্তর, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক। বা বুঝতে পারলে, বা এই লাইনটা আগে রাখবে, এটাকে পরে রাখবে, এটাকে পরে রাখবে যদি এই লাইনটা করো, এই লাইনটা
না করলেও চলবে। যদি করতে থাকো তাহলে এটাকে পরে রাখবে, এটাকে আগে দিয়ে দেবে। অর্থাৎ আগে ক্রমযোগী পরিসংখ্যা বৃহত্তর সূচকটা রাখবে, তারপরে পরিসংখ্যাটা রাখবে। বুঝতে পারলে? আর এটা তুমি ব্র্যাকেটে দেখাতে পারো, এইখানে যেগুলো দেখিয়েছি, বুঝতে পেরেছি, ব্র্যাকেটে দেখাতে পারো, নাও দেখাতে পারো, ঠিক আছে। যেমন 8টা আমরা কী করে পেলাম, যে 8টা আমরা কী করে পেলাম সেটা আমরা লিখতে পারি, যে 37 বিয়োগ, এরকম করে আমরা লিখতে পারি। এটা আমরা লিখতে পারি, সাথে এইভাবে পরপর করে আমরা লিখতে পারি। তারপরটা কত ছিল, 50 ছিল, 50, তারপরটা ছিল 60, 50 আর 60। 13টা আমরা কী করে পেয়েছি, 50 বিয়োগ 37, বুঝতে পেরেছি। এটা আমরা কী করে পেয়েছি, 60 বিয়োগ 50, এটা কী করে পেয়েছি, 60 বিয়োগ 50, এইভাবে হয়ে গেল। এটা হলো 6 দাগের। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন কিছু ছাত্রছাত্রী, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করো বন্ধুরা, একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট ও শেয়ার করে একটু পাশে থাকো বন্ধুরা, তাহলে তোমাদের জন্য লাগাতার ভিডিও দিতে থাকবো। এরপরে 7এরটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, 7এরটাতে আর একটা কথা বলি, এই প্রশ্নমালায় 8 এবং 9 থেকে শর্ট প্রশ্ন আসবে পরীক্ষায়। এই প্রশ্নমালায় 8 এবং 9 থেকে শর্ট প্রশ্ন আসবে। আমার ইউটিউবে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। আর গ্যারেন্টি দিয়ে বলছি, 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এই প্রশ্নমালায় 8 এবং 9 দাগের থেকে শর্ট প্রশ্ন অবশ্যই পাবে, ঠিক আছে বন্ধুরা। সাজেশান কিন্তু তোমাদের এক্সারসাইজ করানোর সঙ্গে সঙ্গে সাজেশান দিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। এবার 7এরটা দেখো, এখানে বলছে এতের বেশি, 60-এর বেশি, 50-এর বেশি, 40-এর বেশি, এরকম করে দেওয়া আছে, এটা কি বলছে, একটা পরিসংখ্যা বিভাজন তৈরি করতে হবে। আমরা যেটা অনেকটা একটু আগে করালাম বলতে গেলে, তাহলে একটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে 60-এর বেশি, 50-এর বেশি, এরকম করে দেওয়া আছে 7এর দাগেরটা, ঠিক আছে, 7এর দাগেরটা এটা দেওয়া আছে। তাহলে আমরা আবার বলছি, যেটা দেওয়া আছে 60-এর বেশি আছে, একটা আছে 60-এর বেশি, একটা আছে 50-এর বেশি, একটা আছে 40-এর বেশি, একটা আছে 30-এর, একটা আছে 20, এইভাবে 10 আর 0 এর বেশি, এগুলা দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে। এবং 60-এর বেশি যেটা পরিসংখ্যা, যেটা দেওয়া আছে ছাত্রছাত্রী সংখ্যা মানে পরিসংখ্যা, ছাত্রছাত্রী সংখ্যা মানে যেটাকে পরিসংখ্যা বলি, সেটা 0, 16, 40, তারপরে 75, তারপরে 87, তারপরে 92, তারপরে 100, এইগুলো দেওয়া আছে, বুঝতে পারলে, বইতে এইগুলো দেওয়া আছে, ছাত্রছাত্রীর সংখ্যা এটা দেওয়া আছে। এবং কিসে যেতে বলেছে, ক্রমযোগী পরিসংখ্যা থেকে শুধু পরিসংখ্যাতে যেতে বলেছে, শুধু পরিসংখ্যা ছকে যেতে বলেছে। তো এই অঙ্কটাতে আমরা কি করব, ভালো করে দেখে নাও। তাহলে এটা যেহেতু আছে, তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি, এখান থেকে যদি আমরা করি, শেষ থেকে যদি আমরা করি, কারণ ছোট থেকে করা হয়, শেষ থেকে যদি করি তাহলে আমরা লিখব 0 থেকে 10। দেখো এই যে 10-এর বেশি তো কেউ, 0-এর বেশি তো কেউ নেই, 10-এর বেশি আছে কত, 10 অথবা 10-এর বেশি বলা যায় একে, 10 অথবা 10-এর বেশি, ঠিক 10-এর বেশি বা বলতে পারো 10 অথবা 10-এর বেশি। তাহলে এখানে আমরা লিখব 0 থেকে 10, শ্রেণীতে কি লিখব, এটা হবে উত্তর, এটা উত্তর হচ্ছে, এটা প্রশ্ন, এইখান থেকে এটা প্রশ্ন, এটা উত্তর হচ্ছে। শ্রেণী কি লিখব, 0 থেকে 10, 0 থেকে 10 কত হবে, 100 থেকে 92 বাদ দিলে 8, পরিসংখ্যা হবে কত, পরিসংখ্যা হবে 8, 0 থেকে 10 পরিসংখ্যা হবে 8। এবারে 10 থেকে 20, 92 থেকে, এই যে দেখো 0 থেকে 10, এই যে 100 থেকে আমরা 92 বাদ দিয়েছি 8, ঠিক আছে। এবারে 10 থেকে 20 মানে 92 থেকে 87 বাদ দেব, 92 থেকে 87 বাদ দিলে আমরা পাবো কত, 5। এবারে 20 থেকে 30, 92 থেকে 87 বাদ দিলাম, এবার 87 থেকে 75 বাদ দেব, 87 থেকে 75 বাদ দেব, কত পাবো, 12। এরপরে 30 থেকে 40, তাহলে 75 থেকে আমরা 40 বাদ দেব, কত হবে না 35, হয়ে গেল। এবারে 30 থেকে 40 হয়ে গেছে, এবারে 40 থেকে 50, এবারে কি হবে, 40 থেকে 50,
তাহলে এবারে আমরা পেয়ে গেছি 75 থেকে, এবার 40 থেকে 16 বাদ দেব। 40 থেকে 16 বাদ দিলে কত হবে? 40 থেকে 16 বাদ দিলে 24। এইবারে 50 থেকে 60, 50 থেকে 60, বুঝতে পেরেছ? 50 থেকে 60, 16 নিজে একা আছে, ওর পরে আর কিছু নেই, 0। 16 থেকে 0 বাদ দিলে 0। এবারে বুঝতে পেরেছ, 60-এর বেশি যেটা 0 আছে, মানে 0 থেকে 100 যেটাকে বলেছিলাম সেখানে আর কিছু নেই, বুঝতে পারলে? 60-এর বেশি, 60 মানে 60 থেকে 100 বা 60-এর বেশি। কেউ আছে কি? কেউ নেই, বুঝতে পারলে? তাহলে এটাই উত্তর, এটাই হয়ে গেল উত্তর, এটাই হয়ে গেল উত্তর, বুঝতে পারলে? এটা হয়ে গেল। তাহলে ক্রমযৌগিক থেকে পরিসংখ্যা করা যায়, পরিসংখ্যা থেকে ক্রমযৌগিক করা যায়। তো বারবার যে কথাটা বলছি বন্ধুরা, যে ইম্পর্টেন্ট যেটা আছে এর পরের যে দুটো অঙ্ক যেটা বললাম, যে শর্ট প্রশ্নের জন্য একদম আসবেই আসবে, একদম আসবে 11.1-এর 8 এবং 9-এর শর্ট প্রশ্ন তোমরা অবশ্যই করে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা। সবার পড়াশোনা ভালো হোক, সবার ভবিষ্যৎ ভালো হোক, সবাই খুব খুব ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।